আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বাংলাদেশিদের নিয়ন্ত্রণ করতে ভারতের আলটিমেট অস্ত্র কি সেটা ফাঁস করার কারণে আমাদের আগের একটি ভিডিওতে রয়ের সোশ্যাল মিডিয়া ইউনিট ব্যাপক রিপোর্ট করে, কিন্তু আমরা ওয়াদা করেছি থামব না। এই দেশ থেকে দিল্লির আগ্রাসী আধিপত্যবাদের প্রভাব মুক্ত করে তবেই ক্ষান্ত হব। বাই দ্য ওয়ে, সেই ভিডিওতে দেখিয়েছি কিভাবে ভয় দিয়ে বাংলাদেশিদের কন্ট্রোল করতে চায় ভারত, আর এই ভিডিওতে দেখাবো কোন অস্ত্র দিয়ে তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়। না, এটি ইন্ডিয়ান মিলিটারি ট্যাঙ্ক, মিসাইল, যুদ্ধজাহাজ, সাবমেরিন, ফাইটার জেট কিংবা কোনো বোমা নয়। এটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং খুবই সস্তা একটি অস্ত্র। লেট মি শো ইউ দ্যাট ওয়েপন। পয়লা অক্টোবর 2001 তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের দ্বিতীয় নির্বাচন। সেনাপ্রধান, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, পুলিশ প্রধান, গোয়েন্দা সংস্থা প্রধান সবই শেখ হাসিনার হ্যান্ডপিক, মানে হাসিনা নিজে তাদেরকে নিয়োগ দিয়েছে। এমনকি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাও তার পছন্দের ব্যক্তি ছিলেন। কিন্তু নির্বাচনে ভূমিধস জয় পেল বিএনপি। 300 আসনের 193টি বিএনপি এবং 23টি আসনে বিএনপির শরিক দল জামাত ও ইসলামী ঐক্যজোট বিপুল ভোটে জয়ী হয়। পরাজিত হয়ে হাসিনা দাবি করে ভোটে স্থূল কারচুপি হয়েছে, অথচ পুরো মেকানিজম তার নিজের হাতে গড়া। এই গল্পের মোরাল হলো, দেশের মানুষ একবার হাসিনার শাসন দেখে এতই ভয় পেয়েছিল যে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোটকে গণহারে ভোট দেয়। 4 দলীয় জোট ঐতিহাসিক জয় পায়, আর এতে দিল্লির কাছে স্পষ্ট হয়ে যায় যে বাংলাদেশের ক্ষমতার মসনদে তার একান্ত পালতু দেশ সে নির্বাচনের মাধ্যমে বসাতে পারবে না। এজন্য পুরো পলিটিক্যাল সিস্টেমকে দিল্লির ডিজাইন করা খাপের ভিতর ভরতে হবে। কিন্তু সেজন্য এই দেশে একটি কিয়ামত ঘটাতে হবে, পলিটিক্যাল কিয়ামত, যার মাধ্যমে পুরো সিস্টেম ভেঙে চুরে একাকার হয়ে যাবে। তারপর দিল্লি তার সিস্টেম চাপিয়ে দিয়ে সেখানে ক্ষমতায় বসাবে হাসিনাকে। কিন্তু পলিটিক্যাল অ্যান্ড স্টেট মেশিনারিতে কিয়ামত নামিয়ে আনতে হলে দরকার মিলিটারি কো, কারণ বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আর্মড ফোর্সেসই আলটিমেট পাওয়ারের মালিক, আর দিল্লি এটাই টার্গেট করে। 3 বাহিনীতে থাকা জাত সেকুলার এবং বিশ্বাসঘাতকতার প্রবণতা আছে এমন অফিসারদের বেছে নিয়ে গ্রুমিং করতে থাকে। সেসব অফিসারদের একজন ছিলেন সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ। ওদিকে আরেকটি কাজের আঞ্জামও করতে থাকে তারা, যে কাজের ফলাফল হিসেবে পলিটিক্যাল কিয়ামতটা নামিয়ে আনা যাবে। সেই কাজটি ছিল ধর্মীয় বিবাদ সৃষ্টি করা। ধর্মান্ধ মুসলিমদের কিভাবে উগ্রবাদের জন্য প্রস্তুত করতে হয় সেটা শিখেছে মোসাদের কাছ থেকে। আর্লি মিলেনিয়ামে ইসরায়েলের সাথে ভারতের কূটনৈতিক এবং গোয়েন্দা সম্পর্ক অন্য এক উচ্চতায় ওঠে। 2 দেশই যেহেতু মুসলিমদের প্রধান শত্রু হিসেবে গণ্য করে, সেহেতু তাদের পীড়িতি হয় সুগভীর। মোসাদ রকে শেখায় কিভাবে মুসলিম পপুলেশনকে কন্ট্রোল করতে হবে, কিভাবে মুসলিম ও ইসলামের নামে বিবাদ ছড়িয়ে মুসলিমদের চাপে রাখতে হবে। সেই বিদ্যার প্রয়োগ শুরু করে বাংলাদেশ থেকে। তারা ছদ্ম পরিচয়ে এদেশীয় কিছু আলেমদের হাত করে। এসব আলেম শরিয়া, ইসলামী আইন কিংবা ধর্মীয় বিষয়ে চূড়ান্ত এবং ইসলামের মূল শিক্ষার ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ ছিল। ফলে তারা সহজেই শিকারে পরিণত হয়। এদের গ্রুমিং করে। সাংগঠনিক, আর্থিক, তাত্ত্বিক এবং বাস্তবিক কিছু জ্ঞান দেওয়া হয়। এরপর মাঠে ছেড়ে দেয়। আলেম সমাজে পেনিট্রেট করে আওয়ামী লীগের মাধ্যমে। লীগ নেতা মির্জা আজমের আপন ভগ্নিপতি শাইখ আব্দুর রহমান সেই কানেকশন। জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি নামে সেই সংগঠনের প্রতিষ্ঠাতা ছিল এই আব্দুর রহমান। তার মাধ্যমে জেএমবিকে হাত করে আব্দুর রহমান ছাড়াও আরেক ব্যক্তি এর মাথা ছিল। সে হল সিদ্দিকুর রহমান ওরফে আজিজুর রহমান। একে আপনারা বাংলা ভাই নামে চিনেন। জেএমবি সকল কার্যক্রম পরিচালনা করত এরা দুজন। মূলত দেশের উত্তরাংশে এদের আস্থানা এবং কার্যক্রম বেশি ছিল। সিদ্দিকুর রহমান উত্তরবঙ্গে ভাইরাসের মতো তার মতবাদ প্রচার করতে সক্ষম হয়। জামালপুর, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ ইত্যাদি জেলায় শাইখ আব্দুর রহমানের প্রভাব ছিল। শাইখ আব্দুর রহমান তার শালা আওয়ামী লীগ নেতা মির্জা আজমের মাধ্যমে পলিটিক্যাল পাওয়ারকে কাজে লাগাত। সব আয়োজন সম্পন্ন হবার পর তারা প্রথম উল্লেখযোগ্য চালায় টাঙ্গাইলে। 17 জানুয়ারি 2003 সালে টাঙ্গাইলের সখীপুরের ফলিয়া পাগলার মেলায় করা হয়। নিরাপত্তা বাহিনী তদন্তে বের হয়ে আসে জেএমবির যোগসূত্র। এটি ছিল মূলত ট্রায়াল মিশন। এই সফলতাকে কাজে লাগিয়ে তারা দেশব্যাপী হামলার প্ল্যান করে। তৎকালীন সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর অদক্ষতা এবং প্রশাসনের উদাসীনতা জেএমবিকে আরও দুঃসাহসী করে তোলে। অবশেষে 2005 সালে 17 আগস্ট সারা বিশ্বের সামনে বাংলাদেশকে চূড়ান্তভাবে রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা হয়। সেদিন সকাল 11টা থেকে 12টার মাঝে দেশের 63টি জেলার 300 স্থানে 500 বিস্ফোরণ ঘটায় জেএমবি। 500 ফোটানো হয় মাত্র 30 মিনিটে, অর্থাৎ হামলা সারা দেশে একযোগে ঘটে। বোমাগুলোর ক্ষমতা কম থাকায় জানমালের ক্ষতি কম হয়, তবে 2 জন মানুষ মারা যান, 120 জনের মতো। চাঁপাই নবাবগঞ্জের রবিউল ইসলাম নামের এক রিকশা চালক এবং সাভারে 10 বছর বয়সী আব্দুল সালাম নামের এক শিশু শহীদ হয়। এই দায় স্বীকার করে জেএমবি।
এরপর 2005 সালের 14 নভেম্বর জালকাঠি জেলায় আবারও করে তারা। টার্গেট 2 জন বিচারক, উভয় জাজই মারান। এই ঘটনাগুলোর পর গোয়েন্দা সংস্থা নড়েচড়ে বসে। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কড়া অ্যাকশনের নির্দেশ দেন। সেনাবাহিনী এবং পুলিশের ঊর্ধ্বতন অফিসারগণ যৌথ বাহিনী গঠন করে জেএমবির 2 মাথাকে ট্র্যাক করে। পুরো অপারেশনের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল গুলজারউদ্দিন আহমেদ। তিনি র্যাবের তৎকালীন হেড অফ ইন্টেলিজেন্স ছিলেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় 2006 সালের মার্চের 2 তারিখ শাইখ আব্দুর রহমান সিলেটের শাপলাবাগ থেকে অ্যারেস্ট হয়। আর বাংলা বাই ওরফে সিদ্দিকুর রহমান অ্যারেস্ট হয় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেচুয়া থেকে। প্রপার ট্রায়ালের পর 2007 সালের মার্চের 30 তারিখ 2 জনকেই দেয়া হয়। জেএমবি নামক বিভীষিকার অবসান ঘটে। জেএমবির আমির ছিল শাইখ আব্দুর রহমান, আর সিদ্দিকুর রহমান ছিল সামরিক শাখার কমান্ডার। ইসলাম বিরোধী শক্তির যে কোয়ালিশন তার সাবকন্টিনেন্টাল হেডকোয়ার্টার দিল্লি, আর তাদের পালতু হিসেবে কাজ করেছে এই 2 জন। এদের ফাঁসি হয়, জেএমবি নির্মূল হয়ে যায়। কিন্তু বিশ্ব দরবারে তাদের কালো খাতায় নাম উঠে যায় বাংলাদেশের। উন্নত বিশ্বে মেসেজ যায় যে বাংলাদেশি মুসলিমরা জাতি, এদেশের আলেমরা ইসলামের নামে নর্মালাইজ করে ফেলছে। এসব ঘটনার পর এমনকি অনেক মুসলিম দেশও এখানে বিনিয়োগ করতে ভয় পায়। কূটনৈতিক চ্যানেলে প্রেশার আসতে থাকে। ইসলামী রাজনীতিকে শিল্পোন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির পথে বাধা হিসেবে দেখানো হয়, মানে ভারতের উদ্দেশ্য হাসিল হয়। ওদের টার্গেট ছিল বাংলাদেশের ইসলামী রাজনীতিকে সমর্থক হিসেবে তুলে ধরা, বাংলাদেশি মুসলিমদের উপর 100% সেকুলার এবং নাস্তিক শাসকদের চাপিয়ে দেয়া। এইসব ঘটনাকে প্রমাণ হিসেবে দেখিয়ে দিল্লি আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নকে অভ্যুত্থান ঘটাতে রাজি করায়। বাংলাদেশি সুশীল শ্রেণী এবং ব্যবসায়ীদের বোঝানো হয় যে বিএনপি জামাতকে যদি ধ্বংস না করা যায় তবে এই দেশ ধ্বংস হয়ে যাবে, ব্যক্তি স্বাধীনতা বলে কিছু থাকবে না, দাড়ি টুপি এবং বোরখা না পরলে দিনে দুপুরে করা হবে। দিল্লির এই কোটচাল কাজে লাগে। দেশি বিদেশি অপশক্তি কেয়ামত ঘটাতে রাজি হয়। এদিকে 3 বাহিনীর দিল্লিপন্থী অফিসারদের আগেই রেডি করেছিল ভারত। তারা মাঠে নামে। একদিকে আওয়ামী লীগের রাজনৈতিক সন্ত্রাসবাদ, অন্যদিকে পর্দার অন্তরালের ষড়যন্ত্র। 2 মিলে বাংলাদেশ উত্তপ্ত হয়ে ওঠে। এই অজুহাতে সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারকে উৎখাত করে সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদ। এরপর 2 বছরে বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে দিল্লিপন্থীদের বসানো হয়। 2008 সালের ডিসেম্বরে একটি মেকানিজমের ইলেকশনের মাধ্যমে হাসিনাকে ক্ষমতায় বসায় সেনাবাহিনী ও দিল্লি। আর হাসিনা ক্ষমতায় বসে 57 জন বীর সেনানীকে শহীদ করে তার ফ্যাসিজমের যাত্রা শুরু করে। এরপরে হাসিনার প্রতিটি সাজানো নির্বাচনের বৈধতা আদায় করে দিয়েছে ভারত। ওয়াশিংটন এবং ব্রাসেলসকে দিল্লি বুঝিয়েছে যে বাংলাদেশে যদি হাসিনা ক্ষমতায় না থাকে তাহলে ইসলামাবাদ ফুল ফোর্সে মাথাচাড়া দিবে। দক্ষিণ এশিয়া ছাড়িয়ে তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে, পশ্চিমাদেরকেও টার্গেট করবে। আমেরিকা দিল্লির কারসাজি টের পেলেও বিশেষ কোনো টোল পাচ্ছিল না যার মাধ্যমে হাসিনাকে উৎখাত করা যায়, কিংবা তাদের হয়তো ইচ্ছেও ছিল না। যাই হোক, ঢাকার ক্ষমতা দিল্লিপন্থী পালতুদের হাতে না থাকলে ভারত কি করে তার একটি জ্বলন্ত উদাহরণ হল 2001 থেকে 2005 পর্যন্ত জেএমবি গুলো। আবারও সেই খেলায় নেমেছে ভারত। এবার হাতিয়ার আরও বেশি, প্রচুর অর্থ, সরঞ্জাম এবং কয়েক লাখ নিমকহারাম আছে দিল্লির কাছে। গত 15 বছরে তারা যথেষ্ট রসদ পেয়েছে। বাংলাদেশের প্রতিটি গোয়েন্দা সংস্থা এবং সিকিউরিটি ফোর্সে এখনও দিল্লির পালা করছে। আওয়ামী লীগের মূল দল এবং অঙ্গ সংগঠনের অন্তত 1000-2 বাংলাদেশিকে গ্রুমিং করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। এরা নাম পরিচয় পাল্টে আল্লাহর খাস বান্দা সেজে মাঠে নামবে। নির্বাচনের পর যেই ক্ষমতায় আসুক দেশ জুড়ে ভয়ঙ্কর একবাদের খেলায় মেতে উঠবে। এদের পরিচালনা করবে পালিয়ে যাওয়া সেনা ও পুলিশ অফিসাররা। ডিজিএফআই, এনএসআই এবং পুলিশ ইন্টেলিজেন্সের 2 ডজন কর্মকর্তা এখন ভারতে। তারা এই মেয়েরাদের মিশন কন্ট্রোল করবে, কারণ দেশের আতিবাতি সব তারাই জানে। তারা এটি করবে দেশবাসীর উপর প্রতিশোধ কিংবা ক্ষমতা ফিরে পাওয়ার চেষ্টা হিসেবে। দিল্লি এতদিন প্রোপাগান্ডা চালিয়েছে যে বাংলাদেশের ক্ষমতা এখন এর হাতে, জঙ্গিরা বাংলাদেশ চালাচ্ছে, সব জায়গায় এদের ক্ষমতায়ন হয়েছে। এই প্রোপাগান্ডা তারা এমনি এমনি করেনি। অদূর বা সুদূর ভবিষ্যতে এই প্রতিবাদটা তারাই করাবে। আর তখন বলবে, এই যে দেখো, আমরা এই প্রতিবাদের কথা সেই কবেই বলে রেখেছি। তাদের এই মিথ্যা মানুষ খাক বা না খাক একটি অজুহাত হিসেবে কাজ করবে। তা এই ক্ষেত্রটাই তারা প্রস্তুত করছে। দিল্লির সাজানো সাথে বাংলাদেশকে জড়ানোর কারণও এটাই। আমাদের রংপুর অথবা ফেনীতে অ্যাটাক চালানোর ফিল তৈরি করছে দিল্লি। অথচ সেনাপ্রধান সবাইকে বোঝাচ্ছেন যে ইউনুস পার্বত্য চট্টগ্রাম চাকমাদের হাতে তুলে দিবে, তাই দ্রুত নির্বাচন দরকার। আসল কাজ সে করছে না। ভারতের আগ্রাসন নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সামরিক শক্তি বাড়ানো এবং গোয়েন্দা বাহিনীকে ঢেলে সাজানোর কোনো চেষ্টা নেই। তার মতে দেশের সার্বভৌমত্ব কেবল ইউনুসে আটকে আছে।
সো প্রিয় বাংলাদেশ, খুব সাবধান। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক ও সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।